মুক্তে ব্যাকুল পরাজিতরা, মতভেদ থাকলে ঐক্য নষ্ট করা যাবে না, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কোনগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে। জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত রাজনৈতিক দলগুলোর। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবার তাগিদ। গণহত্যা যেটা সংঘটিত হয়েছে তার বিচার, ২ নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা। স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে ৪,৫০০ ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৩ ইসরায়েলের মুক্তি। গাজা পুনর্গঠনে ২০ ফেব্রুয়ারি আরব বিশ্বের জরুরি বৈঠক। স্বাগত সান্ধ্য বাজারে। প্রয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। পরাজিতরা ফিরে আসার জন্য ব্যাকুল, তাই মতভেদ থাকলে ঐক্য নষ্ট করা যাবে না। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় রাজনীতিকদের উদ্দেশ্যে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন যে স্বপ্নের জন্য তরুণরা জীবন দিয়েছে, তেমন একটা দেশ গড়তে হবে। বলেন সংস্কার কমিশন তাদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাব তৈরি করেছে, কিন্তু কখন, কিভাবে, কতটা সংস্কার হবে তার সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিকদের। আরো জানাবেন আজহার লিমন। ছাত্র জনতার জীবনদান আর অনেক রক্তের গণভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের এই যে এত আলোচনা, তার ভবিষ্যৎ নির্ধারণে একই ছাতার নিচে দেশের রাজনৈতিক দলগুলো ইতিহাস সৃষ্টিকারী অভূতপূর্ব এই সম্মিলন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা, যার কেন্দ্রে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকবে না। দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রায় ১০০ জন রাজনৈতিক নেতাদের এই বৈঠকে কথা শুরু করেন সরকার প্রধান নিজেই। ছিলেন ৬ সংস্কার কমিশনের সদস্যরাও। শুরুতেই মোহাম্মদ ইউনূস বলেন, যাদের জীবনের বিনিময়ে আজ কথা বলার এই সুযোগ তৈরি হয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ, আমরা ব্যর্থ হতে চাই না। এখানে প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্র সংস্কারের উদ্যোগ এবং এর রূপরেখা নিয়েও। বলেন অভিজ্ঞতার আলোকে সংস্কার প্রস্তাবের যে ঐতিহাসিক দলিল প্রস্তুত করেছেন কমিশনের সদস্যরা, সেটাকে মূল্যায়ন করার দায়িত্ব রাজনীতিকদেরই। এরা সমস্ত জিনিস বিবেচনা করে, দেশের অভিজ্ঞতা, বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশমালা তৈরি করে নিয়েছে। মূল্যবান সম্পদ, এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে। যারা এই সুপারিশ করেছে তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো করে, এইভাবে সবাই মিলে। এটা একার বাংলাদেশ নয়, সবার জন্য সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছে। গণঅভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ, পরাজিতদের ষড়যন্ত্র, আন্তর্জাতিক সমর্থন এবং জাতীয় পর্যায়ে অভূতপূর্ব সমর্থন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক, প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন ও আয়নাঘর পরিদর্শন নিয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোন আওয়াজ বেরোবে না। তো সেরকম সমর্থন এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে, তাদেরও খুবই জোরালো। আমরা সেদিন আয়নাঘরে গেলাম,
প্রশংসা করতে পারে, এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে। সূচনা বক্তব্যের পর জাতীয় ঐকমত্য সভায় মতামত তুলে ধরেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সদস্যরা। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে ফের দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার চায় না তার দল। এই ইস্যুতে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে একমত পোষণ করেছে সবকটি দল। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি ওঠে এই কমিশনের প্রথম সভায়। বেলায়েত হোসেন জানাবেন বিস্তারিত। দল মত জাতপাত ভুলে এক কাতারে দাঁড়িয়েছিল তরুণ কিশোর জোয়ান বৃদ্ধ। 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার সমন্বয়ে ঐক্যবদ্ধ এক বাংলাদেশ গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত তৈরি করেছিল। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করে সে ঐক্যে। বিশেষ করে নির্বাচন নাকি সংস্কার, আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক ভোট, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এসব ইস্যুতে এখন যোজন যোজন দূরে রাজনৈতিক দলগুলো। 11টি সংস্কার কমিশনের পর ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রধানের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। ঐক্যমত কমিশনের সভাকে ঘিরে আবারও এক টেবিলে রাজনৈতিক দলগুলো। শনিবার বিকেল 3টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম সভা, যার মূল আলোচনার ইস্যু 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা। বিএনপি জামায়াত ছাড়াও সভায় যোগ দিয়েছে বাসদ, ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, গণফোরাম, বিজেপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। বৈঠক থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কিরকম বাংলাদেশ দেখতে চায় জনগণ, জাতীয় ঐক্যমত কমিশনের এই সভা থেকেই তা নির্ধারিত হবে। এটি একটি ঐতিহাসিক দিন। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। 26টা দল এবং জোটের প্রায় 100 জনের মতো পলিটিশিয়ান ছিলেন। অনেকে কথা বলেছেন, কথা এখনো চলমান। আমরা বলতে পারি প্রায় 10 জনের মতো কথা বলেছেন। আমরা যেই বাংলাদেশকে গড়তে চাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। বৈঠকে অংশ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা স্পষ্টভাবে বলেছি, স্থানীয় নির্বাচন আগে করেন বা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে। আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছি যে একজন উপদেষ্টা আপনারা ছদ্মবেশে বের হন, ছিনতাইকারীর কবলে পড়লে থানা থেকে আহ্বান করলে পুলিশের কি সাহায্য পাওয়া যায় এটা আপনারা সরেজমিনে দেখেন। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে, ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপরে আক্রমণ করেছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না তা নিয়েও পক্ষে বিপক্ষে মত দেয় দলগুলো। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, দলগুলোর মধ্যে কতটা ঐক্য তৈরি হয় তা দেখার অপেক্ষা এখন গোটা জাতি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে শেষ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন, সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। বেলায়েত, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে রাজনৈতিক দলের নেতারা সবাই বিভিন্ন রকমের কথা বলেছে, বিশেষ করে নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে আসলে দ্বিমুখী অবস্থান রয়েছে। জামাত ইসলামের কোনো নেতার বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি, তারা বের হয়েছেন কিনা বা তারা কোনো কথা বলেছেন কিনা বিস্তারিত বলবেন। আবির, বৈঠকটি শেষ বলা যেতে পারে, কারণ এরই মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দলই বের হয়ে গেছে। এখন পর্যন্ত জামাত ইসলামের কোনো নেতা বের হননি, তাদের বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। গণমাধ্যম কর্মীরা জামাত ইসলামের নেতাদের বক্তব্যের জন্য অপেক্ষা করছে মূলত এখন। আর এর আগে কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, এই মুহূর্তে ঐক্যমতে জাতীয় ঐক্য তৈরি করাটাই হচ্ছে মূল কথা। একই সঙ্গে তিনি বলেছেন অতি দ্রুত নির্বাচন দিতে হবে, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চায় না। আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে তারা পক্ষে বিপক্ষে মত দিয়েছেন। কেউ বলছেন আগে করা উচিত, কেউ বলছেন জাতীয় নির্বাচনের পরে করা উচিত। তবে একটি বিষয় সবাই একমত হয়েছেন, সেটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এবং 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, সেই বিচারের জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু আজকের এই বৈঠক থেকে জোরালোভাবে উঠেছে। পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলো এসেছে, বিশেষ করে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি সহ নানা ধরনের পরিস্থিতি কিন্তু উঠেছে। একই সঙ্গে নির্বাচনের প্রসঙ্গে একটি কথা এসেছে যে নির্বাচন করার আগে এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে, কেউ কেউ বলছেন যে এই পরিস্থিতিতে যদি নির্বাচন করা হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সেজন্য আগে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিবেশটাকে নিয়ন্ত্রিত করা, আর তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সেটি জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় সরকার নির্বাচন হোক। এই আলোচনাগুলো আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলই মোটামুটি তারা কথা বলেছেন। সব মিলিয়ে এখানে 26টি রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটা জানিয়েছেন, 100 জন নেতা এখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের। এটাই প্রথম সভা। এই সভা শেষে সব রাজনৈতিক দলের নেতারা এখন কথা বলেছেন। আমরা অপেক্ষা করছি জামাতের নেতারা যদি কথা বলেন তারা তাদের পক্ষ থেকে কি বক্তব্য তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবির, রাজনীতির মাঠে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন যখন মুখোমুখি অবস্থানে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করলেন, সংসদ নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার, এমন আশ্বাস মিলেছে ইতিমধ্যে। তবে রাজনীতির মাঠ এখন সরগরম, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এই আলাপে। এ নিয়ে প্রতিদিনই যুক্তি ও পাল্টা যুক্তি দিচ্ছে দলগুলো। আমাদের উপরে তারা কিন্তু আধিপত্য বিস্তার। চলমান ইস্যু নিয়ে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন হয়, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা গ্রহণযোগ্য হবে। পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না, সেটা এক হবে কেন? নির্বাচন নিয়ে রিজভির সাথে সুর মেলালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিকতা নেই। দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই 3টি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে। এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন?
আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। জনগণকে সংগঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে, চারিধারে ষড়যন্ত্র। এ সময় বক্তারা গণতন্ত্রের পক্ষের শক্তিকে আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে, এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না, আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। ইতিমধ্যেই সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো যেন তাদের কাছে হার্ড কপি হিসেবে পৌঁছে দেওয়া হয়। আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব কমিশনের পক্ষ থেকে। এবং সর্বোপরি সেটা হচ্ছে যে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার কোনো সুযোগ নেই এবং সেই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত অগ্রসর করতে চাই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এটাই হচ্ছে আজকের বক্তব্য। আজকের আমাদের পক্ষ থেকে মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে সূচনার কাজ। আশা করি আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করতে পারব। আলাদাভাবে বৈঠক কবে শুরু হবে এবং কতদিন লাগতে পারে এই সংলাপটি? এই সংলাপের ক্ষেত্রে আমরা আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হয়েছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সেটা কি 6 মাসের মধ্যে, যত দ্রুত বলছেন যেটা 6 মাসের মধ্যে? আমরা আশা করছি যে 6 মাসের চেয়ে যদি কম সময়ে সম্ভব হয় তাহলে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, জাতীয় ঐকমত্য কমিশনও মনে করে যত দ্রুততা সম্ভব। কিন্তু এটা তো অকস্মাৎ হবে না, আমরা প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি, তাই না? আমাদের পক্ষ থেকে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবেন, তাদের যথেষ্ট পরিমাণ সময়ও দিতে হবে পড়ার জন্য, পর্যালোচনা করার জন্য। তো ফলে কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটা অগ্রসর হতে, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যতটা বাস্তবে সম্ভব দ্রুততার সঙ্গে এই সংলাপ আলোচনাগুলো শুরু করা। ধন্যবাদ। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রাইম ছিল না, এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না, এটা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেবার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে পুরান পল্টনে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস আয়োজিত ধর্ম উপদেষ্টা ডক্টর
আফম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। ব্যাপারে আমরা বিমান ভাড়া তো ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নেই। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ দগ্ধ হয়েছেন 11 জন। এদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানান 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান রাতে পিঠা বানানোর সময় হঠাৎই গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। রাতে শিশু ও নারী সহ দগ্ধ 11 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় জাতীয় বার্ন ইউনিটে। তবে সরকারি ছুটির কারণে চিকিৎসক ও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ পরিবারের। এদিকে রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। যে সবাই আমরা একসাথে খামু বা একটা অনুষ্ঠানের মতো করছে, ওই টাইমেই মানে চুলায় ডিস্টার্ব দিছে। ওরা গেছে গ্যাসের গন্ধ পাইয়া পরে যাই চুলারই করতে যাইয়ে বাস্ট হয়ে গেছে। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্নে। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। এই মুহূর্তে আমাদের পোস্টমর্টমে 6 জন রয়েছে। আইসিইউতে আমরা পেশেন্ট নিয়েছি, এইচডিইউতে আছে টোটাল 11 জন পেশেন্ট। আর একটা পেশেন্ট এই মুহূর্তে ওটিতে আমরা স্কারোটমি করছি। ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, বেড়েছে বিক্রিও। পাশাপাশি মেলায় প্রতিদিনই নিত্য নতুন বই আসছে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মেলার তো অর্ধেক পেরিয়ে গেল, এখন কি অবস্থা দেখছেন? দর্শনার্থী বেশি নাকি ক্রেতা বেশি সেটি বলবেন, এবং সার্বিকভাবে ছুটির দিন উপস্থিতি কেমন? আবির, গতকাল যখন আমি এই সময় আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন আমি বলেছিলাম মেলা জুড়ে প্রচুর মানুষ, কিন্তু গতকাল যেহেতু উৎসব মুখর একটি দিন ছিল, আজ কিন্তু তার থেকেও দ্বিগুণ মানুষ মনে হচ্ছে মেলায়। কারণ আজ সরকারি বেসরকারি সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। এবং তার পাশাপাশি আপনি জানতে চাচ্ছিলেন যে যারা আসছেন তারা আসলে কতটুকু ক্রেতা, এটা একটা প্রশ্ন। কারণ এত মানুষ যুক্ত হচ্ছেন প্রতি মুহূর্তে মেলায়, আজ কিন্তু মানে এখানে নেটওয়ার্ক পাওয়াটাই ভীষণ কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই অবস্থায় যাচ্ছে। তো তারই মধ্য দিয়ে সকলে বই দেখছেন, কেউ বই নেড়ে চেড়ে চলে যাচ্ছেন, কিনছেন না, কেউ আবার ব্যাগ ভর্তি করে বই কিনছেন। অর্থাৎ কে যে পাঠক আর কে যে শুধুমাত্র দর্শনার্থী সেটা বলা মুশকিল বেশ। তবে আজকে যে দর্শনার্থী সে যে আগামীকাল পাঠক না, কিংবা সে যে গতকাল পাঠক না, সে যে বই ক্রয় করেনি সেটি বলা যাবে না। অনেকে বলছেন যে আজ কেনা হয়নি, হয়তো আগামী দিনগুলোতে কিনবো, যেহেতু এখনো পর্যন্ত আরো অর্ধেকটা সময় মেলার পড়ে রয়েছে। এবং আজকে এই মেলার 15তম দিনে নতুন বই এসেছে 175টি, আর এই নিয়ে মোট বইয়ের সংখ্যা 1427টি। এর মধ্যে কবিতার বই রয়েছে, উপন্যাসের বই রয়েছে, প্রবন্ধ রয়েছে, গবেষণামূলক বই রয়েছে। এক একজন পাঠকের আসলে পছন্দ কিন্তু এক এক রকম। তবে যারা তরুণ পাঠক রয়েছেন কিংবা ছোট ছোট শিশু কিশোর, তারা আসলে তাদের প্রতি বেশি ঝোঁক, যাদের বইয়ের প্রচারণা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সেই বইগুলোর প্রচারণা শুনেছেন সেগুলোর ব্যাপারে তাদের খুবই আগ্রহ। তার বাইরে গিয়ে যারা প্রবীণ পাঠকরা রয়েছেন তারা আসলে গবেষণামূলক যে বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রতি বেশি আকৃষ্ট। আবির, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অমর একুশে বইমেলা থেকে 15তম দিনের সর্বশেষ খবর। অমর একুশে বইমেলা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আবারও ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে বের হয়ে জামাতের নেতৃবৃন্দ কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই টিমে 5 জন ছিলেন, এখন আমরা 3 জন আসছি, কারণ বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, যাদের ধৈর্য কম তারা চলে গেছে। আমার বাঁয়ে যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক, এবং আমার ডানে যিনি আছেন তিনি একজন সাবেক এমপি
আমাদের দলের রেজিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, আর আমার নাম তো আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি প্রথমে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে মূলত এটা ছিল জিস্ট অফ দি ডিসকাশন, আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন। আমরা ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন মাহমুদুর রহমান মান্না, আমরা যুক্ত হচ্ছি সেখানে। হয়েছি সেটার কিছু নাই, সেটা একেবারে একটা ভাঙাচোরা নষ্ট হয়ে যাওয়া জিনিস। এইটাকে যদি নতুন করে তৈরি করা না যায় তাহলে এই রাষ্ট্র টিকবে না, গণতন্ত্র টিকবে না, দেশ টিকবে না, দেশের অর্থনীতি টিকবে না। এই কারণে এইটা আমাদের করতে হবে, আমাদের দায়িত্ব, এখান থেকে পিছিয়ে যাবার উপায় নেই। এবং এটা আমরা যে করছি এরকম নয়, আপনারা যারা রাজনীতির নেতারা আছেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন, যারা জনগণের সঙ্গে দেশ নিয়ে কাজ করেন, তাদেরকে সাথে নিয়ে করতে হবে। আমরা একটা টিম করেছি, যেই টিমের পক্ষ থেকে কি কি করলে রাষ্ট্রটা একটা টেকসই গণতন্ত্র নির্মাণ করতে পারে, সেই জায়গায় দাঁড়াতে পারে, তার প্রস্তাবনাগুলো আপনাদের কাছে দিচ্ছি। আপনারা এর উপরে আপনাদের মতামত বলবেন, সেই মতামতের ভিত্তিতে আমাদের নিজেদের মধ্যে কথা হবে। উনি নির্বাচন সংস্কার নিয়ে আপনারা কি বলেছেন? উনি বলেছেন হ্যাঁ বলছি স্বামী, উনি বলেছেন আমরা একটা ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটে আমাদের সব কথা থাকবে। দেশের বাইরের প্রসঙ্গ, যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। বিপরীতে ইসরায়েল মুক্তি দিয়েছে 369 ফিলিস্তিনিকে। শনিবার খান ইউনিসে রেড ক্রসের মাধ্যমে 3 বন্দীকে গ্রহণ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামাস বলছে আলোচনা ছাড়া বন্দি বিনিময়ের আর কোনো উপায় নেই। আগামী সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে বলেও আশাবাদী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠনের বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনার জন্য 20 জানুয়ারি বৈঠকের ডাক দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান আর সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি সান্ধ্যবাজার, তার আগে প্রধান খবরগুলো আরো একবার। ফিরতে ব্যাকুল পরাজিতরা, মতভেদ থাকলে ঐক্য নষ্ট করা যাবে না, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত রাজনৈতিক দলগুলোর। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের তাগিদ। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি। সংস্কার যেমন নির্বাচনের জন্য দরকার, তেমনি আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল।
এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 3 ইসরায়েলের মুক্তি, গাজা পুনর্গঠনে 20 ফেব্রুয়ারি আরব বিশ্বের জরুরি বৈঠক। এছাড়া শান্তবাজারের আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।